এই রাস্তাতে আমি খুঁজে বেড়াচ্ছি বড় বড় গর্তগুলো কোথায়। ওখান থেকে জাস্ট এইটুকু এসছি, এর মধ্যে দেখছি পাঞ্চার। ভাই হাওয়া নেই, হাওয়া দেওয়া হচ্ছে এবং চেক করা হবে যে পাঞ্চার আছে কিনা। লোকজন সব এখান থেকে কলকাতার দিকে যাচ্ছে বৃষ্টির জন্য, আর আমরা উল্টে দেখো বৃষ্টির মধ্যে চলে এসেছি। কতটা করে জল জমে আছে রাস্তায়। আগে ল্যান্ডস্লাইড হয়েছে, কি অবস্থা, সব গাড়িগুলো ঘুরিয়ে নিয়ে অন্য সাইড দিয়ে যাচ্ছে। রাস্তা বন্ধ। कितना टाइम लगेगा भैया यहाँ से जाने में? 1.5 घंटा। 10 मिनट के लिए 1.5 घंटा घूमना पड़ेगा। এই পরিস্থিতির মধ্যে বাইক চালাচ্ছি, আশা করছি বুঝতে পারছো কন্ডিশন। পুরো সান্দাকপুর মতো ফিল দিচ্ছে ভাই। কি চড়াই রে ভাই এই রাস্তাটা। সো গুড আফটারনুন, সময় হয়েছে দুপুর 12টা। টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। আজকের জার্নিটা হচ্ছে কলকাতা টু নর্থ সিকিম। বলা যায় আজকে আমাদের জার্নি হচ্ছে কলকাতা টু লাচুং। জানি না পৌঁছতে পারবো কিনা, তবে নিয়ার অ্যাবাউট আজকের টোটাল কিলোমিটার হচ্ছে 750 থেকে 780 মধ্যে হবে অ্যাপ্রক্সিমেট। আমি জানি না এক্স্যাক্টলি কত হচ্ছে, গুগল ম্যাপ দেখিয়েছে 743 কিলোমিটার, বাট কম বেশি কিছু হতে পারে। আর আজকে কিন্তু আমি সোজা যাব এখান থেকে একেবারে বারাসাত, বারাসাত থেকে রানাঘাট, রানাঘাট থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর হয়ে বহরমপুর। আমার বাড়ি থেকে রানাঘাটের ডিস্টেন্স 69 কিলোমিটার, আর কৃষ্ণনগর হচ্ছে 104 কিলোমিটার। সবার আগে বলে রাখি বাইকে তেল নেই, বাইকে তেল দিতে হবে আর বাইকের চাকায় হাওয়া দিতে হবে। এই ট্রিপে কিন্তু আমি একা নই, সঙ্গে আরও আছে 4-5 জন। তো সবাইকে এক এক করে তোমরা দেখতে পাবে। সবার প্রথমে যাবো হচ্ছে আমরা বারাসাত, বারাসাত থেকে দেন একসঙ্গে সবাই মিট করে আস্তে আস্তে দেখতে পাবে কে কে জয়েন করছে আমাদের সাথে। বাইক এখন রিজার্ভে চলছে, তার কারণ হচ্ছে এখন এখানে যদি পেট্রোল ভরতে যেতাম আমার সময় চলে যেত, কারণ আমাকে চিনার পার্ক ক্রস করে আবার পেট্রোল ভরতে যেতে হতো সলুয়ার দিকে। আর দ্বিতীয়ত হচ্ছে এয়ারপোর্টে পেট্রোল পাম্প আছে, ওখানেও পেট্রোল ভরতে গেলে অসুবিধা হবে। মধ্যমগ্রামের ঠিক ক্রসিং এর আগে বিপির পেট্রোল পাম্প আছে, তো ওখান থেকেই পেট্রোল ভরবো। মোটামুটি চলে যাবে যা পেট্রোল আছে, ফুল ট্যাঙ্ক করে নেবো, তারপরে রাইডটা স্টার্ট করবো আবার। সময় হয়েছে 12:12 আর দাঁড়িয়ে আছি জাস্ট এয়ারপোর্টের ক্রসিং এ, মানে এয়ারপোর্ট যশোর রোড কানেক্টর 2.5 নম্বরের কাছে। ফাইনালি সিগন্যালটা ছেড়েছে, মোটামুটি 12 মিনিটে আমি চলে এসেছি বাড়ি থেকে। ভাই মোটামুটি ফাঁকা রাস্তা ছিল আর মোটামুটি চালিয়েছিও ভালো। তো এবার সোজা এখান থেকে চলে যাব হচ্ছে একেবারে বারাসাত। যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যখন বাইক চালাচ্ছি খুব আরাম লাগছে, আর যখনই সিগন্যালে দাঁড়াচ্ছি না, এই দেখো সামনে সিগন্যাল পড়ে আছে, যখনই সিগন্যালে দাঁড়াচ্ছি তখন লাগছে খুব গরম। চলে এসেছি মধ্যমগ্রাম, ভরবো পেট্রোল, ফুল ট্যাঙ্ক করতে হবে। পেট্রোল ভরাচ্ছি 10 লিটার। সো এখান থেকে তেল ভরলাম 1039 টাকা। এখানে একটু হাওয়া দেবো। তোমার কি এই মিটারে চেক হয়, অন্য মিটার নেই? আচ্ছা ঠিক আছে, তো আমাকে 35 দিয়ে দাও না হাওয়া। শুধু পিছনেই লাগবে, সামনে লাগবে না। দাঁড়াও, মধ্যমগ্রামে সিগন্যালটা ক্রস করলাম, আর এই হচ্ছে আমাদের হিরোর শোরুম বা বলা যায় হিরোর সার্ভিস সেন্টার, যেখানে আমি বাইক সার্ভিস করাই। মনে এক্সাইটমেন্ট রয়েছে, তবে শুধু আমার একটা প্রবলেম আছে যেটা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি রাত্রিবেলা খুব একটা ভালো বাইক চালাতে পারি না, মানে আমার ইচ্ছেই করে না রাত্রিবেলা রাইড করতে। তো আজকে সারা রাত বাইক চালাতে হবে, সেটাই আমার কাছে একটু টেনশনের। দেখা যাক পারি কি না। ডেফিনেটলি পারবো। সো ফাইনালি ডাকবাংলো মোড়ের কাছে চলে এসেছি। ভাই প্রচন্ড ট্রাফিক ছিল, এখান থেকে এখনো 89 কিলোমিটার দেখাচ্ছে কৃষ্ণনগর। বুঝতে পারছো এখনো কতটা রাস্তা বাকি আছে। ভাই লম্বা ট্রাফিক। এখানে কোনো একটা স্কুল ছুটি হয়েছে এই হৃদয়পুরের আশেপাশে, তো যার জন্য কিন্তু এরকম লম্বা ট্রাফিক। তো চলো, এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে, যেহেতু এখানে থেকে কোনো লাভ নেই। বলে রাখি NH12 দিয়ে যারা বা NH34 দিয়ে যারা শিলিগুড়ির দিকে যাবে তাদের এটুকু বলে রাখি যে 4 লেনের রাস্তা কিন্তু তোমরা কলোনি মোড় থেকেই পেয়ে যাবে। কলোনি মোড়ের পর থেকে হেলাবরতলা মোড় ক্রস করলেই কিন্তু তোমরা 4 লেনের রাস্তা পেয়ে যাচ্ছ, মানে কলোনি মোড় থেকেই পেয়ে যাচ্ছ বলা যায়। তো মজার বিষয়টা হলো এখান থেকে কিন্তু এই যে জাগুলি দেখাচ্ছে 27 কিলোমিটার, এর মধ্যে কিন্তু 15 কিলোমিটার রাস্তা খারাপ আছে। 15 কিলোমিটার রাস্তা সত্যিই খুব খারাপ আছে, কি বেশিও হতে পারে। বাট লাস্টবার যখন এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম, আর এই দেখো সবাই মোটামুটি রং খেলতে কিন্তু যাচ্ছে। মালদা দেখাচ্ছে 298 কিলোমিটার, রানাঘাট 51, চাকদা হচ্ছে 40। তো ফাইনালি চলে এসছে জয়দা। বারাসাত পেরিয়ে মোটামুটি প্রায় 2-5 কিলোমিটার এগিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আর এখানে আমি দাঁড়িয়ে আছি শুধুমাত্র পীযুষের জন্য। জয়দা চলে এসছে, তোমরা দেখেছো জয়দা চলে এসছে। তো এখান থেকে এবার সোজা যাব এই রাস্তা ধরে বড় জাগলি, তোমাদের আপডেট দেবো রোড কন্ডিশন কেমন,
তোমরা সঙ্গে থাকো। তো ভাই 1টার সময় চলে এসেছিলাম এখানে, জয়দা চলে এসছে। এই হলো জয়দা, তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম, কারণ জয়দার সঙ্গে আমি কোনো রাইড করিনি, তাই তো জয়দা? প্রথম রাইড করছি আমরা। হ্যাঁ, তো আমাদের লিডার এখনো আসেনি। তুমি কিছু বলবে লিডারকে নিয়ে? আর কি বলবো, অপেক্ষা করছি। লিডার কোথায়? বললো তো বেরিয়ে যাবো। তো লিডার আসুক, তারপর একসঙ্গে যাবো। মজা করছি এটা জাস্ট। পীযুষ এখনো আসেনি, ও হয়তো কোনো ট্রাফিকে আটকে আছে, যার জন্য ওয়েট করছি আমরা। আর এখানে মোটামুটি আমরা দাঁড়িয়ে ঘুরছি, আর একটু বিস্কিট ফিস্কিট খেলাম। চা তো খাই না, জয়দা কফি খুঁজছিল, কফি এখানে নেই। তো চলো ওয়েট করি আর আসুক আমাদের পীযুষ। তারপরে এখান থেকে আমি, পীযুষ আর জয়দা একসঙ্গে বেরোবো। 1:30 বাজে, মানে 1:30 বাজে, এখনো পীযুষ আসেনি। তো দেখা যাক, এখান থেকে সম্ভবত 2টোর আগে মনে হয় না বেরোতে পারবো। দেখো কত কিছু নিয়ে এসছে। তো চলো, মোটামুটি রেডি। বাজে জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, পীযুষের জন্য ওয়েট করছিলাম। আমি যে পেট্রোল পাম্পটা পেট্রোল ভরেছিলাম, সেই পেট্রোল পাম্পে হাওয়াটাও চেক করেছিলাম। তো উনি কি করেছিল, বললো একটা জাস্ট মিটার ভরেছিল, মিটার দেখে বললো তোমার হাওয়া ঠিক আছে। ওখান থেকে জাস্ট এইটুকু এসছে, এর মধ্যে দেখছি পাঞ্চার, ভাই হাওয়া নেই। কি কেসটা হলো বুঝতে পারলাম না, হয় ওই ভালভের কিছু একটা হয়েছে, ভালভেরই কিছু একটা ইস্যু হয়েছে। তো আমি সামনে যাচ্ছি এখন ব্যাকে, আবার টুয়ার্ডস তোমার হচ্ছে বারাসাতের দিকে। বললো 1 কিলোমিটার পর একটা পেট্রোল পাম্প আছে এইচপি, তার উল্টো দিকে ইন্ডিয়ান অয়েল, সেখানে হাওয়া দেওয়া যাবে। হাওয়া দেওয়া হচ্ছে এবং চেক করা হবে যে পাঞ্চার আছে কিনা। ভালভ ঠিক আছে, একটু চেক করে দেখবে পাঞ্চার আছে কিনা। সামনেরটা ঠিক আছে। কি হয়েছিল, ওই যেখানে হাওয়া চেক করেছিলাম ওনার নজলে বসে গেছিল। আচ্ছা, মানে যেখানে আমি হাওয়াটা দিয়েছিলাম, চেক করেছিলাম, সেখানে হয়তো উনি ওই মিটার দিয়ে চেক করেছিল, সেই সময় হয়তো যে ভালভটা আছে সেটা হয়তো বসে গেছে, যে কারণে হাওয়া বেরিয়ে গেছে। কি অদ্ভুত। মোটামুটি বাইক এখন রেডি। আমি যদি ওখানে ওই হাওয়াটা চেক না করাতাম তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না। আমি তো ভাবছি পাঞ্চার হয়ে গেছে। আর সব থেকে বাজে ব্যাপারটা যেটা হলো, আমার হাওয়া ভরা ছিল নাইট্রোজেন, আমাকে এখন এখান থেকে নর্মাল হাওয়া ভরতে হলো, বাট তাতে কোনো অসুবিধা নেই। সময় হয়েছে 1:57, বোঝো 1টার সময় এসে পৌঁছেছিলাম, এখন 2টো বাজে, মানে 1টা বাজতে 10 মিনিট আগে এসে পৌঁছেছিলাম। আর আমার জন্য 10 মিনিট সময় নষ্ট হলো। বেরোনোর সময় বেরোতে যাবো, সেই সময় দেখছি হাওয়া নেই। বেসিক্যালি কি ঘটনা ঘটেছে সেটা তো তোমরা জানোই। তো শুরু হচ্ছে আমাদের জার্নি। পীযুষ বেরিয়ে গেল, জয়দা এবার সোজা কোথায়, চাকদা। ওকে, চাকদাতে দাঁড়াবো। তার কারণ হচ্ছে ওখানে ওবি আসবে, ওবির থেকে নেওয়া হবে একটা গোপ্রো, পীযুষ গোপ্রো নেবে। ওই দেখো। তো চলো ধীরে সুস্থ যাবো, কিন্তু প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম, ঘেমে গেছি রীতিমতো। ভাই এরপরে এই 4 লেনটা যখন শেষ হবে, তারপরে কিন্তু একেবারে আমাদের নাজেহাল করে দেবে। ওই 15-20 কিলোমিটার রাস্তা, বলা যায় বড় জাগুলি পর্যন্ত আমাদের নাজেহাল অবস্থা হবে। জানি না এখনকার রোড কন্ডিশন কেমন, কেউ কেউ তো খুব ভালো বলেছে। তোমরা পুরো রুট আপডেট পাবে, যে রোড কন্ডিশন কেমন, কোন রাস্তাটা বেটার। আমি ফেরার সময় চেষ্টা করব আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে ফেরার, কারণ কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা কিন্তু অনেক ভালো হয়ে গেছে। তো সে কারণে আমি আসার সময় কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আসবো, যাওয়ার সময় তোমাদের এটা দেখাচ্ছি। তাহলে কি হবে, তোমাদের দুটো রাস্তারই রুট আপডেটটা তোমরা পেয়ে যাবে, রোড কন্ডিশন কেমন আছে ভালো বুঝতে পারবে। আমরা চলে এসেছি সন্তোষপুর মোড়, আর এইখান থেকেই কিন্তু আমাদের ভোগান্তি শুরু হবে, কারণ এখান থেকে আমরা 4 লেনের জায়গায় পাবো 2 লেন, মানে সিঙ্গেল ওয়ে রাস্তা। ভাই এই রাস্তাতে কিন্তু নাজেহাল অবস্থা হবে, বাট এইখানে কিন্তু রাস্তার কন্ডিশন আমি খুব ভালো দেখছি। সম্ভবত আমার মনে হচ্ছে রাস্তার কাজ হয়েছে এবং রাস্তাটা নতুন হয়েছে। এরকম তো ভালো রাস্তা আমি এর আগে দেখিনি কখনো। ভাই আমি মনে হচ্ছে লাকি যে এই রাস্তাটা যেহেতু ভালো হয়ে গেছে, ভাই খুব খুশি, অ্যাটলিস্ট তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আর এরপরে যারা নর্থ বেঙ্গল আসবে, প্লিজ বলবো এই রাস্তা দিয়ে অবশ্যই এসো। দাঁড়াও ওয়েট করো, সামনে হয়তো খারাপও থাকতে পারে, পুরো আপডেটটা নিয়ে তারপরে তোমরা এসো, ঠিক আছে? এই রাস্তাটা যে এতটা পাল্টে যাবে আমি কল্পনাও করতে পারিনি, বিশ্বাস করো, সিরিয়াস বলছি। মানে এই রাস্তার যে কি হাল ছিল, আমি যখন শিলিগুড়ি থেকে ফিরেছিলাম লাস্টবার পুজোর সময়, নাজেহাল করে দিয়েছিল আমাকে এই রাস্তাটা। রাত্রিবেলা, তাও আবার সেই রাত 12টা-1টার সময় ক্রস করেছিলাম, 12টার দিকে। ভাবতেই পারছি না সেই রাস্তাটা এতটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, বাট খুব ভালো তা বলবো না, বাট হ্যাঁ ভালো, মানে চলার মতো একদম উপযুক্ত রাস্তা হয়েছে। বাট একটাই সমস্যা, এই রাস্তাতে একটু প্রেশার বেশি হচ্ছে গাড়ির, প্রচন্ড গাড়ির প্রেশার। এই রাস্তাতে আমি খুঁজে বেড়াচ্ছি বড় বড় গর্তগুলো কোথায়। প্রচন্ড যে খারাপ রাস্তাগুলো ছিল, ছোট ছোট গর্ত, কন্টিনিউয়াস এদিক এরকম এঁকে বেঁকে যেতে হতো, সেই রাস্তাটায় আমি সেই জিনিসগুলোই খুঁজে বেড়াচ্ছি। কারণ এই রাস্তাটা তো ওই নামেই পরিচিত ছিল, গর্তের রাস্তা, বা বলা যায় খারাপ রাস্তা। আমডাঙ্গা ক্রস করে এগিয়ে গিয়েছি,
তো রাস্তা কিন্তু অ্যাজ ইট ইজ সেম আছে, কোনো রকম কোনো পরিবর্তন হয়নি যে রাস্তা খারাপ বা কিচ্ছু নেই। খুব ভালো রাস্তা, তোমরা কিন্তু অনায়াসে এই রাস্তা দিয়ে আসতে পারো। এই নতুন রাস্তাতেও হালকা হালকা কিন্তু দেখো রিপেয়ারিং হয়েছে। আমি পার্সোনালি বলবো এই রাস্তা দিয়ে তোমরা অবশ্যই এসো। কেউ আর কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যেও না। হ্যাঁ, ডেফিনেটলি যার কল্যাণী এক্সপ্রেসওয়ে কাছে হবে সে অবশ্যই কল্যাণী এক্সপ্রেসওয়েতে যেও, বাট আমাদের এটা সুবিধা হয়, এটা দিয়ে যাওয়াটাই বেটার। আজকে যেহেতু দুপুরবেলা বেরিয়েছি তাই হয়তো একটু আমাদের ট্রাফিক পাচ্ছি, বাট সকালবেলা বেরোলে হয়তো ট্রাফিক পাবো না। তো এখান থেকে ডান দিকের রাস্তা হচ্ছে হাবড়া, বাঁদিকে গেলে নৈহাটি, সোজা মোরগ্রাম, আর আমাদের পেছন দিকে কলকাতা। দেন আমরা চলে এলাম আওয়াল সিদ্ধি চৌমাথা, আর এখানে কিন্তু রাস্তা ভালো। ব্যাস আমাদের সিগন্যাল খোলা, আমরা এগিয়ে যাচ্ছি। যে কারণে এই রাস্তাটা বিখ্যাত, যে কারণে এত বছর খ্যাতি অর্জন করে এসেছিল, সেই খ্যাতিটা আর নেই, সেই সুনামটা আর নেই। বলা যায় যে সেই রাস্তা এখন পাল্টে গেছে, এত ভালো রাস্তা হয়ে গেছে। শুধু একটাই আফসোস যে এই রাস্তাটা যদি 4 লেন হতো তাহলে আমরা খুব খুশি হতাম। শুধু এই একটাই দুঃখ যে এই রাস্তাটা 4 লেন হচ্ছে না। এই পর্যন্ত হচ্ছে সিঙ্গেল লেনের রোড ছিল বা ডাবল লেনের রোড ছিল, এইবার কিন্তু আমরা 4 লেন পেয়ে যাচ্ছি। 4 লেনের হাইওয়ে, কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি দেখতেই পাচ্ছ। বড়জাগুলি কৃষ্ণনগরকে আপনাকে স্বাগত। তো সামনেই হচ্ছে বড়জাগুলি মোড়। রাস্তা দেখেছ পুরো কমপ্লিট, আর কিছু বাকি নেই। এইবার শুধু এইরকমই রাস্তা পাবো। হ্যাঁ, হতে পারে যে পুরো রাস্তাটাই হয়তো 4 লেন আমরা পাবো না, মানে 4 লেন পুরো রাস্তাটাই যে খুলেছে এরকম নয়। আমার মনে হয় সম্ভবত বড়জাগুলির পর চাকদা বা রানাঘাট, ওখানে মনে হয় পুরো রাস্তাটা কমপ্লিট হয়নি, এখনো হয়তো কিছু কাজ বাকি আছে। তো সেই রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায়, সেই কাজগুলো যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু অনেক 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 ভালো হয়ে যাবে। এইরকম রাস্তা যদি আমরা পেয়ে যাই, আমাদের কে আর থামায়? হ্যাঁ, ডেফিনেটলি আমরা আমাদের স্পিড বুঝে যতটা স্পিডে আমরা কন্ট্রোল করতে পারি সেই স্পিড বজায় রেখেই অবশ্যই বাইক চালাবো। তোমরাও কিন্তু অবশ্যই তাই করো। আগামী দিনে যারা প্ল্যান করছো নর্থ ইস্ট আসার বা সিকিম, দার্জিলিং যারা ঘুরতে আসবে, তারা কিন্তু অবশ্যই এই রাস্তাটা আসতে পারো। চিন্তা মুক্ত হয়ে এই রাস্তায় এসো। এত সুন্দর রাস্তা হয়ে গেছে যা বলে প্রকাশ করা যায় না। দেখে মনে হচ্ছে যেন ব্রিজটা বেশ সদ্যই ওপেন হয়েছে, কারণ রাস্তা দেখে মনে হচ্ছে যেন খুব একটা পুরনো নয় রাস্তাটা। এইরকম ওয়েদারে বাইক চালিয়ে যেতে কার না ভালো লাগে বলো, কার না ভালো লাগে? সুন্দর আকাশ, সুন্দর ওয়েদার। ডেফিনেটলি আমি এদের সঙ্গে কখনোই পারবো না, কারণ আমার বাইকের স্পিড 70-80। জয়দা তো ওই 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 বাপরে, ভয় লাগছে। মাঝ রাস্তায় কুকুরটা চলে এসছে, যে কোনো বড় বড় গাড়ি আসলে তো চাপা দিয়ে চলে যাবে। তো আমার মনে আছে আগেরবার যখন আমি এসেছিলাম এই ব্রিজটা ওপেন হয়নি সম্ভবত, এই ব্রিজটাও খুলে গেছে, বুঝতে পারছো? এই ফ্লাইওভারটাও চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই ফ্লাইওভারটাও চালু হয়ে গেছে। ভাবো কত ফাস্ট কাজ হয়েছে। আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে ফ্লাইওভারগুলো এত সুন্দর চালু হয়ে গেছে, অথচ দেখো এখনো এইদিকে ফ্লাইওভারের কাজ কিন্তু বাকি। পাবলিক ট্রান্সপোর্টের জন্য কিন্তু একটা সাইডের ফ্লাইওভার পুরো খুলে দেওয়া হয়েছে, আর ওই সাইডের ফ্লাইওভারের কাজ চলছে। এটা মনে হয় চাকদার ফ্লাইওভার। আমরা একটা গোপ্রো নিতে যাবো বলে আমরা এই ফ্লাইওভারটা ধরছি না। তো আমরা ওই নিচের 4 রাস্তার মোড়টা যেখানে আছে ফ্লাইওভারের নিচে, ওখানটায় গোপ্রোটা নেবো, নিয়ে তারপর বেরিয়ে যাব। আর এটাও ভালো লাগছে যে চাকদার ফ্লাইওভারটা ওপেন হয়ে গেছে। চলো অভি, টাটা, আবার দেখা হবে। ঠিক আছে, আপডেট দিও। একদম একদম। সারা রাত চালাতে হবে। আমি রেডবুল রেখে দিয়েছি, একটা খাবো, সারা রাত চালাবো। মোটামুটি বিকালের মধ্যে তোমরা ইয়েতে ঢুকে যাবে। কোথায়? মানে রাতের ভিতর রায়গঞ্জ চলে যাবে। রায়গঞ্জ চলে গেলে আর চাপ নেই। হ্যাঁ, রায়গঞ্জ তো মোটামুটি আমি যেটুকু ধরলাম 7:30টার ভিতরে ঢুকে যাবে। 7:30। 7:30-8টার কি করে হবে? কি করে হবে? একজনকে তুলতে হবে তো। হ্যাঁ, 9টার সময় ফারাক্কায় দাঁড়াতে হবে। সময় হয়েছে 3:13। আমরা এখন চাকদা থেকে বেরোচ্ছি। পীযূষ ভরবে তেল। চলো চলো অভি, আসছি, টাটা, বাই বাই। চাকদা থেকে আমরা ফ্লাইওভারটা নিতে পারতাম, কিন্তু ওই গোপ্রোটা নামার জন্য আমাদের নিচে আসতে হয়েছিল। আর সামনে কোথায় একটা রিলায়েন্সের পেট্রোল পাম্প আছে, পীযূষের পেট্রোল দরকার। আমার এখন মোটামুটি যা আছে, আমি আমাকেও সন্ধ্যের আগে কোনো না কোনো একটা জায়গা থেকে পেট্রোল ভরে নিতে হবে, কারণ রাতে কোথায় পেট্রোল পাম্প খোলা পাবো বা পাবো না, পেট্রোল থাকাটা বড্ড জরুরি। তো 10 লিটার ভরেছি, আশা করি 10 লিটারে মোটামুটি রায়গঞ্জের কাছাকাছি তো চলে যাওয়ার কথা। এখন জানি না যেতে পারবো কিনা। খুব বাজেভাবে ট্রাফিকে ফেসে গেছি, খুব বাজেভাবে। এমনিতেই দুদিক দিয়ে আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো যেখানে যেখানে ডাইভারশনগুলো আছে না, মানে হয়তো ধরো রেলিং লাগিয়ে দিয়েছে পুলিশের থেকে, তো সেই জায়গাগুলোতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সম্ভবত পীযূষ আর জয়দা অনেকটা এগিয়ে গেছে, আমি একটু আস্তে আস্তে যাচ্ছি। আর এখানে একটা ফ্লাইওভার আছে। ভাই, আমার এমনি এই বালি পাথরের রাস্তা দেখলে ভয় লাগে। ঠিক আছে, যতই অফরোড টায়ার থাক,
তবু আমার মনে হচ্ছে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়াটা বেটার হবে। এবার দেখে নিই কোনো গাড়ি আসছে কিনা। ওকে, এবার চলো বেরিয়ে যাই। লম্বা ট্র্যাকের লাইন, লম্বা লম্বা। আমি অ্যাকচুয়ালি এটাই বুঝতে পারছি না, আমি যে ওভারব্রিজটা মানে ফ্লাইওভারটা দিয়ে যাচ্ছি, এটা কি রানাঘাট ক্রস করলাম? কোনো আইডিয়া। মানে এত ট্রাফিক বুঝতে পারছি না যে এটা রানাঘাট নাকি সামনে রানাঘাটের ফ্লাইওভারটা ওই সামনেরটা। বিশাল বিশাল ট্রাফিক পেয়েছি ভাই, এত ট্রাফিক হবে এই সময়টা আমি ভাবতে পারিনি। রানাঘাটটা কি ক্রস করে ফেলেছি? এক্স্যাক্টলি আমার যে ফ্লাইওভারটা দিয়ে আমি এলাম সেটা এক্স্যাক্টলি রানাঘাটে। ও বাপরে, ডান দিক বাদিক কোন দিক দিয়ে যাবো সেটাই বুঝতে পারছি না। একদিকে ভালো যে রানাঘাটের ফ্লাইওভারটা ওপেন হয়ে গেছে, ওখানে আর রেলগেটের সমস্যাটা নেই, কিন্তু তারপরে এই ফ্লাইওভারটা যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভোগান্তি শেষ নেই। তো তোমাদের রুট আপডেটটা এটাই দিই, রাস্তা কিন্তু খুব ভালো। মানে আমি যে রাস্তায় এসেছিলাম আমি এই রাস্তাকে চিনতেই পারছি না, মানে অন্য লেভেলের রাস্তা হয়ে গেছে। এখন যেখান দিয়ে যাচ্ছি আমার ডান দিকে ভর্তি আম গাছ, এই দেখো বাঁ দিকেও ভর্তি আম গাছ, মাঝখানে সুন্দর এরকম একটা সিনারি, মানে পুরো গ্রিন আর গ্রিন। মানে সদ্য মনে হয় ধান চাষ হচ্ছে, ছোট ছোট গাছ হয়েছে, চাষি ভাইরা চাষ করেছে। আমার ডান দিকটাও দেখো প্রচন্ড পরিমাণে রয়েছে। এখান থেকে একটু চোখ এদিক ওদিক হলেই কিন্তু বিপদ, বুঝতে পারছো? অপোজিট ডিরেকশন থেকে কিন্তু গাড়ি আসছে। ডান দিক বাদিক যেদিকে তাকাও আম গাছ আর আম গাছ, আম গাছ ছাড়া কিছুই নেই এখানে। লাস্টবার যখন গিয়েছিলাম এইখান থেকে তলা দিয়ে গিয়েছিলাম, বা এই বাদিকের এই তলা দিয়ে গিয়েছিলাম। এই ডান দিকে দেখো ওই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ, ওই পেট্রোল পাম্পের এখান থেকে সোজা রাস্তা আছে, এটা শান্তিপুরের রাস্তা, সম্ভবত শান্তিপুরের দিকে কোথাও স্টেশন আছে, আমি সঠিক জানি না, তোমরা একটু ভুল হলে কারেকশন করে দিও। এই ফ্লাইওভারটা কিন্তু চালু ছিল না, আমরা ওই নিচ থেকে যেতাম, ঠিক আছে? এই যে রাস্তাটা মারাত্মক খারাপ রাস্তা, ওই রাস্তাটা দিয়ে যেতাম, আর এই রাস্তাটা ঘুরে ঠিক ওই যে রাস্তাটা কানেক্ট হচ্ছে। ভাই কি খারাপ রাস্তা ছিল, ওখান থেকে দেখতাম শ্যামলী থেকে শুরু করে সব বাসগুলোই যাচ্ছে, আর আলাদাই লাগছে কিন্তু গো, সৌন্দর্যতে আমি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। শিলিগুড়ি সোজা, কৃষ্ণনগর বাঁ দিকে, মানে কৃষ্ণনগর বেসিক্যালি সিটিটা বাঁ দিকে, আর শিলিগুড়ি সোজা, আমরা কিন্তু একদম সোজা এগোতে থাকবো। তো কৃষ্ণনগরের রাস্তাটার আমি একবার আপডেট দিয়েছিলাম যে ডান দিকের লেনটার অবস্থা খুব একটা ভালো না, কারণ ডান দিকের লেনটা ধরো যদি যায় এই জায়গাটা পার্টিকুলার, এই জায়গাটায় মানে মনে করবে কোনটা যদি গাড়ি যায় এখান থেকে বড় ট্রাক, ঠিক এই জায়গাটায় চাকা থাকবে আর একটা ওই পাশে জায়গা থাকবে ডাক্তার কাছে, এই জায়গাটায় কিন্তু মাঝে সাঝে রাস্তার মাঝে মাঝে কিন্তু এইখানটায় দেখলাম আমি আপ ডাউন আছে। 4:29 এখনো বহরমপুর দেখাচ্ছে 70 কিলোমিটার। বড়ুয়া বলে যে জায়গাটা সেটা পার হবার পর ঠিক এইরকম তোমরা একটা রাস্তা পাবে 4 লেনের, তারপরেই শুরু হচ্ছে ঢেউ খেলানো রাস্তা। এর আগেও তোমরা অনেকবার তোমাদের অনেক এপিসোডে বলেছি, যতবার আমি কলকাতা থেকে শিলিগুড়ি এসেছি প্রত্যেকবারই বলেছি যে রাস্তায় প্রচন্ড ঢেউ খেলানো আছে, একটু সাবধানে বাইক চালিয়েও ওভারটেক করার সময়। এখনো বলছি এই রাস্তাতে ঢেউ খেলানো আছে, বাট হ্যাঁ ডেফিনেটলি আমার টায়ারটা যেহেতু অফ রোডের টায়ার, একটু রাউন্ড শেপের টায়ার, যে কারণে কিন্তু আমি খুব সুন্দর এখানে দেখো এই দেখো যাচ্ছি এবং বেরিয়ে চলে আসছে। আমি বলবো না তোমরা করো, ঠিক আছে, বাট আমার কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না, বাট অনেকের অসুবিধা হতে পারে, তো সেই কারণে বলছি একটু দেখে চালিও। আর একটা কথা বলি, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি আমি সবসময় ঠিক এইরকম একটা জায়গা দিয়ে বাইক চালাই। কি কারণে চালাই সেটা তোমাদের রিজন বলেছিলাম, যে ডান দিক থেকে যদি কিছু আসে বা বাঁ দিক থেকে যদি কিছু আসে একটা অপশান পাই কিছু একটা করার। কিন্তু সত্যি কথা বলছি, খুব জোরে যদি বাইক চালাও তাহলে কিন্তু কিছুই করার থাকে না, ওই মোমেন্টে কি করবে সেটাই বুঝতে পারা যায় না। আমার তো সব থেকে বেশি বড় ভুল হয় সেটা হচ্ছে আমি যখনই ব্রেক করি তখনই ক্লাচ চেপে দিই, এইটা হচ্ছে আমার সব থেকে বড় একটা ভুল। কারণ ব্রেক করার সময় ক্লাচ কোনো মতেই চাপা উচিত নয়, তাহলে কিন্তু গাড়ি আরো স্মুথ হয়ে ফ্রি হয়ে সামনের দিকে এগিয়ে হয় কারোর সঙ্গে ধাক্কা মারবে, না হলে পেছনের চাকাটা যদি ব্রেক মারো জোরে স্কিড করবে এরকম ভাবে, তো ওটা করাই উচিত নয়। কিন্তু আমার ওটা একটা জানি না, মাঝে মাঝে ঠিক হয় মাঝে মাঝে ভুল হয়, তো তোমাদেরকেও বলবো তোমরা এই জিনিসগুলো করো না। 5:40 চলে এসেছি বহরমপুরে, আর বাদিকে সেই রাস্তাটা চলে গেছে সিদ্ধেশ্বরী মন্দির। আমরা সামনে থেকে নেবো বহরমপুর বাইপাস, এখান থেকে দেখাচ্ছে ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার, আর এইখান থেকে সোজা চলে যাবে শহরের দিকে বহরমপুর, আর আমরা ডান দিকে ঘুরে যাব বহরমপুর বাইপাস। অন্ধকার হয়ে আসছে, সূর্য মামা ডুব দিয়েছে, সূর্য মামা অস্ত গেছে, কিন্তু দুর্ভাগ্য বিষয় আমি যদি আর 10টা মিনিট আগে আসতে পারতাম খুব ভালো হতো, 10টা মিনিটের দরকার ছিল। এইখান থেকে কাটছে আমাদের বহরমপুর বাইপাস আর শহর, মানে বহরমপুরের ভেতরটা, আর এই হচ্ছে বহরমপুর বাইপাস। সো আমি এখন ভাগীরথী রিভার ক্রস করছি, আর এই হলো গঙ্গা, মানে গঙ্গাই এখানে আর এক নামে পরিচিত ভাগীরথী নামে।
এখন সময় হয়েছে দেখতে পাচ্ছ 6টা। তো 6টার সময় আমি পৌঁছে গেছি বহরমপুর বাইপাস। রোড আপডেট দিয়ে দিই তোমাদের একটু। রুট আপডেট কি বলবো আর তোমাদের, রাস্তা এত সুন্দর হয়ে গেছে তোমাদেরকে আর কিছু বলার নেই। মানে তোমরা যারা আসবে আগামী দিনে এখানে, কি বলবো, মানে এত ভালো রোড, এত ভালো রোড আমি কল্পনাও করতে পারিনি যে বেসিক্যালি বহরমপুর পর্যন্ত রাস্তা এত ভালো পাবো। সব থেকে বেশি আপডেট যেটা আমাদের জানার সেটা হচ্ছে যে রোড কন্ডিশন কেমন আছে কৃষ্ণনগর পর্যন্ত। কারণ ম্যাক্সিমাম দেখা যায় যে কৃষ্ণনগর পর্যন্ত রোডটাই খারাপ থাকে। তো এখনকার মোটামুটি ম্যাক্সিমাম ফ্লাইওভারই বলা যায় যে ওপেন হয়ে গেছে, মানে সেটা রানাঘাট হোক বা চাকদা হোক। তো এবার এগোচ্ছি সামনের দিকে। আর যে খবরটা পেলাম পীযূষকে ফোন করে, সেটা হচ্ছে পীযূষ অলরেডি বলছে আমি মোরগ্রাম চলে গেছি, মানে মোরগ্রামের কাছাকাছি। ভাই কি করে পসিবল? তখন আমি ওকে বললাম তুমি কখন গেলে, আমি তো দেখতে পেলাম না। বললো আমি বহরমপুরের ভেতর দিয়ে চলে গেছি, সেই সিদ্ধেশ্বরী মন্দিরের ওখান দিয়ে চলে গেছে। যাই হোক, হতেই পারে, না হওয়ার কিছু নেই। রাস্তা যেরকম ট্রাফিক ছিল সেই কারণে যদি ও ওদিক থেকে গিয়ে থাকে তাহলে খুব ভালো। আর আমাকে কিন্তু এই রাত্রিবেলা সতর্কভাবে বাইক চালাতে হবে। বাদিকে দেখছো রামপুরহাট, অলরেডি আমি চলে এলাম মোরগ্রাম। সময় হয়েছে 6টা 47। এই হলো মোরগ্রামের পেট্রোল পাম্প। তো এখান থেকে পেট্রোল ভরলাম 8.5 লিটার। 8.5 লিটার পেট্রোল গেল, আরও যেত বাট আমি ভরাইনি। তো এবার সামনে দাঁড়াই, দেখি দেবনাথ আসছে কিনা, একটা কল করি। এখানে তো এখন হাওয়া দেওয়া যাবে না কারণ হাওয়ার মেশিন খারাপ। তো দেবনাথ যদি আসে তাহলে ভালো, তাহলে এগোবো ফারাক্কার দিকে, নাহলে আমাকে একাই যেতে হবে আর কি। প্রথমবার আমি রাত্রিবেলায় এই ব্রিজটা পার হচ্ছি। আর এই ব্রিজটা মোটামুটি আসলেই মনে হয় যেন আমরা চলে এসেছি ফারাক্কার আশেপাশে চলে এসেছি, মানে একটা ফিল হয় যে এই তো সামনেই মনে হয় ফারাক্কা। কিন্তু ফারাক্কা কিন্তু এখান থেকে না হলেও 30-35 কিলোমিটারের ওপর দূরে আছে। সময় হয়েছে রাত 10টা আর আমাদের মোটামুটি কমপ্লিট। যারা আসার ছিল এসে গেছে। তো এবার এগোনো যাক সবাই মিলে সোজা। তো আমরা এখন ফারাক্কাতে আছি আর এখান থেকে 26 কিলোমিটার পর হচ্ছে মালদা বাইপাস। মালদা বাইপাস ক্রস করে আমরা সোজা চলে যাব রায়গঞ্জের দিকে। ব্যারেজের শুরুতেই রাস্তা খারাপ, বাট ওভারঅল রাস্তা ভালো হবে এই আশাই রাখবো। আর ওই ডান দিকে দেখতে পাচ্ছ ব্রিজের কাজ চলছে। ডান দিকের ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এই রাস্তার উপর প্রেশারও অনেক কমে যাবে। সব সম্ভবত ওই ব্রিজটা হয়ে গেলে এই যে ট্রাকগুলো, যত লোড হেভি ভেহিকেলস, সেইগুলো সম্ভবত ওই দিক দিয়ে যাতায়াত করবে বা ছোটো গাড়ি ওই দিক দিয়ে যাতায়াত করবে। এখন টোটাল 4টে বাইক একসাথে যাচ্ছি আমরা। কালকে সকালে আবার 5টা হয়ে যাবে। ও হো হো, ওই দেখো ট্রেন যাচ্ছে, দেখো শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। আলাদাই লাগছে। আমি আর এখানেই খাওয়া দাওয়া করবো, আর এগোতে পারছি না, প্রচণ্ড এখানে ট্রাক দেখতে পাচ্ছি। তো চলো এখানে খেয়ে নিই, তারপরে প্রচুর লোকজনও আছে এখানে। ওরে ভাই, এখানে তো কাদা রীতিমতো। আর রায়গঞ্জ এখান থেকে মোটামুটি আর 10 কিলোমিটার মতো বাকি। তো এখানে আমি অর্ডার করেছি চিকেন আর রুটি। আর দেখতে পাচ্ছ এখানে মোটামুটি ট্রাকের প্রচণ্ড লাইন, প্রচুর ট্রাক রয়েছে, লোকজনও কিন্তু প্রচুর এখানে। তো ভাই চলে এসছে আমাদের খাবার, রুটি সাথে চিকেন, সাথে হচ্ছে একটা চাটনি। চলো খাওয়া শুরু করা যাক এবার। সময় হয়েছে এখন 12টা 44 আর আমি জাস্ট এখান থেকে বেরোচ্ছি। এখন যাচ্ছি রায়গঞ্জের দিকে। রায়গঞ্জে পীযূষরা মোটামুটি পৌঁছে গেছে, ওরা আছে বেসিক্যালি শিলিগুড়ি মোড়। সো দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত রাস্তা বন্ধ আছে। তো হয়তো বাইক নিয়ে গেলেও হয়তো যেতে পারতাম, কিন্তু আবার হয়তো ব্যাক করে আসতে হতে পারে, সেই জন্য যাচ্ছি না। তো খুব তাড়াতাড়ি কিন্তু ওপেন হয়ে যাবে রাস্তা। দেখে মনে হচ্ছে যেন মার্চ এপ্রিল মাসে হয়তো সম্ভবত ওপেন হয়ে যেতে পারে, বা এপ্রিল মে মাসের মধ্যে। রায়গঞ্জ ক্রস করে আমরা এখন ডালখোলার দিকে যাচ্ছি। এখন আছি তেঁতুলতলা, এরপরে পড়বে বোদলবাড়ি, তারপর পড়বে পূর্ণিয়া মোড়। ফাইনালি চলে এসেছি আমরা পূর্ণিয়া মোড়। বাদিকে চলে যাচ্ছে 42 কিলোমিটার পূর্ণিয়া, ডান দিকে 28 কিলোমিটার হচ্ছে কিষানগঞ্জ, আর 127 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি। দেখো বাদিকের গাড়িটার মনে হয় খারাপ অবস্থা। আর আমি যে রাস্তাটা দিয়ে এখন বাইক চালিয়ে যাচ্ছি, এই রাস্তাতে কিন্তু সদ্য বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা কিন্তু ভেজা। মানে শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে সকাল এবং রাতে, আর হয়তো বৃষ্টিটা একচোট হয়ে গেছে, ওই জন্য এখানে ঠান্ডাটা বড্ড বেশি। জীবনে প্রথমবার এই রকম দু সাইডে চা বাগান, আর আমি বাইক চালিয়ে শিলিগুড়িতে প্রবেশ করছি। মানে বলা যায় আমার জীবনের সব থেকে লংগেস্ট রাইড বলা যায়, মানে লং টাইম রাইড বলা যায়, যে শিলিগুড়িতে ঢুকতে আমার কেন 18 ঘন্টা সময় লাগলো। সবার আগে একটা জায়গায় দাঁড়িয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে রেনকোটটা পরতে হবে। রেনকোটটা পরে তারপর আমাকে এগোতে হবে, কারণ আমি একটা জায়গা খুঁজছি সেরকম, শেল্টার দেখে দাঁড়িয়ে যাব। না হলে হঠাৎ করে যদি বৃষ্টি ঝমঝমিয়ে নেমে যায় এই রাস্তাতে, তাহলে কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো আমি প্রিপারেশন নিয়ে তারপর এগোই, বেটার হয়। সময় হয়েছে সকাল 7টা
আর আমরা ঠিক মাঝপথে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। বলা যায় ইসলামপুর থেকে এসছি, আসার পর থেকে রাস্তায় মোটামুটি বৃষ্টির পর বৃষ্টি। এদিকটা দেখতে পাচ্ছ পুরো মেঘ করে আছে, আমি জানি না তোমাদের ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। আর আমরা কিন্তু সব এখানে বাইকগুলো দেখো, ওই যে আমাদের শেল্টার যেখানে আমরা বাইকগুলো সব রেখেছি। আর কি বলবো কিছু বলার নেই। বুঝতে পারছো আমরা কিভাবে যাচ্ছি এখন? এই হলো অবস্থা। সো ভাই টানা বৃষ্টি চলছে। একটু আগে তো এখানে বিশাল বৃষ্টি হলো, বিশাল। জয়দার সাথে কথা হলো, জয়দা বলছে শিলিগুড়িতে নাকি শিলা বৃষ্টি হচ্ছে এবং বিশাল বড় বড় শিল পড়ছে। চলো ভাই যাই, কিছু করার নেই, যেতে তো হবেই। খুব ভালো বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? লোকজন সব এখান থেকে পালিয়ে কলকাতার দিকে যাচ্ছে বৃষ্টির জন্য, আর আমরা উল্টে দেখো বৃষ্টির মধ্যে চলে এসেছি শিলিগুড়ি। সো এই পাম্প থেকে পেট্রোল ভরলাম 850 টাকার। গ্যাংটক দেখাচ্ছে 120 কিলোমিটার, দার্জিলিং 83, শিলিগুড়ি 8 কিলোমিটার। ভাই গ্যাংটক 120 হলো তো মাঙ্গান হবে 100-200 কাছাকাছি নাকি, ওরকমই কিছু একটা হবে। এখন ক্রস করছি বালাসান রিভার, আর সামনে আছে খাপড়াইল মোড়। কতটা করে জল জমে আছে রাস্তায়। আর এরকম হাইওয়ে হচ্ছে, 4 লেনের রাস্তা হচ্ছে, যার জন্য এই মাঝখানটায় জল জমে গেছে। আর ভালো বৃষ্টি হচ্ছে যা শুনলাম, জয়দা বলছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে। সামনে রেলগেট পড়ে আছে, আর ছোট্ট একটা ইঞ্জিন নিয়ে দেখো, একটা ইঞ্জিন একটা বগিকে নিয়ে যাচ্ছে শুধু, এর জন্য রেলগেট পড়ে আছে। বর্ষাকালে কতটা যে ভয়ঙ্কর আকার নিতে পারে, আবার তেমন ততটাই সুন্দর তোমাদের এরকম সিনারিও দেখাতে পারে যে কোনো পাহাড়। এটা কিন্তু মনে রেখো, এই সিনারিওটা কখনো ভোলা যায় না, আর সহজে পাওয়াও যায় না। আবার বর্ষাকালের বর্ষাও সহজে দেখা যায় না, আবার ভোলাও যায় না, এমন ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। আমরা কিন্তু এখন ন্যাশনাল হাইওয়ে 10 দিয়ে যাতায়াত করছি। এই রাস্তাতে মেনলি হচ্ছে 29 কিলোমিটার, রংপুর 47, সিংথাম 56। শুনলাম আগে ল্যান্ডস্লাইড হয়েছে, তো বিশাল লম্বা ট্রাফিক। দেখি কতটা এগিয়ে যাওয়া যায়। না হলে বললো মংপু দিয়ে যেতে বললো। ভাই রে ভাই কি অবস্থা, সব গাড়িগুলো ঘুরিয়ে নিয়ে অন্য সাইড দিয়ে যাচ্ছে। আমাদেরকে বললো নাকি বাইক যাওয়া যাচ্ছে, তো একবার ট্রাই করে দেখি বাইক যাচ্ছে কিনা। যদি না যায় ঘুরিয়ে নেবো। মংপুর সাইড দিয়ে যেতে বললো, তো সেটাকে আমাকে আবার জিজ্ঞাসা করে করে যেতে হবে। বললে একটু ঘুরে যেতে হবে। চলে তো যাচ্ছি, কত দূর পর্যন্ত এই ট্রাফিকটা সেটাই বুঝতে পারছি না। আবার অনেকটা ফিরে আসতেও হবে, তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বাপরে কত গাড়ি ইউ টার্ন নিয়ে চলে গেছে, কত মানুষ আবার হেঁটে হেঁটে গাড়ি রেখে হেঁটে হেঁটে আবার দেখতে এসছে। কতক্ষণ ধরে মানুষ তাহলে দাঁড়িয়ে আছে বোঝো। कितना टाइम लगेगा भैया यहाँ से जाने में? 1.5 घंटा। 10 मिनट के लिए 1.5 घंटा घूमना पड़ेगा। तो भाई আমরা এখন আছি তাকদাতে, আর এই পরিস্থিতির মধ্যে বাইক চালাচ্ছি। আশা করছি বুঝতে পারছো কন্ডিশন। পুরো সান্দাকপুর মতো ফিল দিচ্ছে ভাই। হ্যাঁ, সান্দাকপুর রাস্তাটা এরকম পাকা ছিল না, বাট এখানে রাস্তাটা পাকা। কি চড়াই রে ভাই এই রাস্তাটা। বেসিক্যালি রাস্তা বন্ধ। তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিই, সেটা হচ্ছে আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে প্রচুর পরিমাণে পাথর পড়ছে, যে কারণে দেখো সব গাড়ি এখন এই দিক দিয়ে যাচ্ছে। মানে তাকদা হয়ে আমরা এখন যাবো তিস্তা। ভাই 10 মিনিটের রাস্তা আমাদের এখন 1.5 ঘন্টা নাকি ঘুরতে হবে। এখন জানি না, একজন বললো 1.5 ঘন্টা লাগবে, কেউ বলছে 40 মিনিট লাগবে। এখন বুঝতে পারছি না, তো যাচ্ছি যেরকম যাচ্ছে সেরকম যাচ্ছি। আর শুরুতেই যা চড়াই এই রাস্তাটা, কল্পনাই করতে পারিনি। কত ঘুরে ঘুরে যে যাবে আমি সেটাই বুঝতে পারছি না। একটা না তো কত উপরে উঠলাম, এবার মনে হয় আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো, সম্ভবত তাই মনে হচ্ছে। মানে এই রাস্তাতে মানে বৃষ্টি যেরকম, কাদা সেরকম, চড়াইও সেরকম। সো এই হচ্ছে তিস্তা রিভার। এই রিভারটাকে এখন আমাকে ক্রস করে যেতে হবে। আর সামনে ওপরেও কিন্তু আমি দেখছি প্রচুর ট্রাফিক। আমি জানি না আজকে কি হতে চলেছে। আগে গিয়ে বাঁ দিকে যেতে হবে। হ্যাঁ, তিস্তা রিভার ক্রস করে তারপর আসো। ওহ আরে কি কি ভয়ঙ্কর একটা ঝামেলার মধ্যে জড়িয়ে গেলাম। একই জায়গায় আসতে আমাদের 3 ঘন্টা সময় লাগলো, জাস্ট একটা ছোট্ট জায়গায়।
যাই হোক, এবার সামনে গিয়ে আমাদের রিভার ক্রস করতে হবে। রিভার ক্রস করে ওপারে যেতে হবে, তারপরে আমাদের জেনে নিতে হবে সিমধাম যাওয়ার রোডটা। আমি সেই 2021 সালে একবার এসেছিলাম, তারপর আর আসিনি। তো রীতিমতো আমি খুব একটা আসি না বলে আমারও তো মনে থাকে না। অনেক সময় তো ম্যাপ চালিয়ে চলে আসি, তখনও তো চিন্তা থাকেও না। ওই সামনে যে ব্রিজটা আছে ওই ব্রিজটাকে ক্রস করতে হবে। ভীষণ পরিমাণে বৃষ্টি হওয়ার দরুন আমি গোপ্রোটাকে ব্যাগে ভরে দিতে বাধ্য হই, এবং তারপর থেকে আর কোনো রকম ভিডিও ফুটেজ আমি পাই না। কন্টিনিউয়াস বৃষ্টি থাকার দরুন আমি মাঙ্গান চলে আসি। গতকাল রাতে কিন্তু আমরা কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রথমত হচ্ছে বৃষ্টি পড়ছিল, আর যে কারণে কিন্তু আমাদের কোনো রকম ভিডিও করিনি। বাট ইচ্ছে হয়েছিল, বাট ভিডিও করতে পারিনি। মাঙ্গান আস্তে আস্তে প্রায় রাত 9:30 বেজে যায়, এবং আমরা গঙ্গা হোটেলে আগে থেকেই হোটেল বুক করে রেখেছিলাম। গঙ্গা হোটেলটা একটা হোমস্টে, তো আমরা যেহেতু সেটা আগে থেকেই বুক করে রেখেছিলাম, সেই কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি। এখানে মাথাপিছু আমাদের থেকে খরচা নিয়েছে 700 টাকা করে, এবং রাত্রিবেলার ডিনারে ছিল চিকেন, এবং সকালবেলায় ব্রেকফাস্টে ছিল ম্যাগি। তো সেটা খেয়েই আমরা পরের দিনের যাত্রা আবার শুরু করি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।